আসসালামু আলাইকুম। @রোমানা শিমুল থেকে আমি শিমুল চলে এলাম নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে ভাবছি তেহারি রান্না করব। বিফ তেহারি, গরুর মাংসের তেহারি। তো চলুন কাজে লেগে যাই। আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। শুরু করব আজকের রেসিপি। আজকে আমরা করব গরুর মাংসের তেহারি বা বিফ তেহারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহ বলে শুরু করছি। প্রথমেই আমি দেখুন মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর তেহারি বা বিরিয়ানি যাই রান্না করেন একটু চর্বি জাতীয় নেওয়ার চেষ্টা করবেন। একটু চর্বি মাংস হলে তেহারিটা খুব ভালো হয়। দেখুন আমি একটু চর্বি মাংস নিয়েছি। আর আমার পছন্দ মতো আমি মাংসগুলোকে একটু বড় করে কেটেছি। দেখুন একটু বড় করেই কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আর যেহেতু এই মাংসগুলো চর্বি গলে যাওয়ার পর মাংস ছোট হয়ে যাবে, তাই এগুলোকে আমি এক্সট্রা করে কাটিয়ে এটা বড়ই রেখেছি। তো প্রথমেই মাংসগুলোকে আমি হাঁড়িতে ঢেলে দেবো। যেই হাঁড়িতে রান্না করবো সেই হাঁড়িতে ঢেলে নিলাম। আমি 1.5 কেজি চাল দেব। তো নর্মালি বিরিয়ানি বা তেহারি যাই রান্না করেন মাংসের পরিমাণটা আপনার পছন্দ, অবশ্যই নিজের পছন্দে। তারপরেও একটা হিসাব হচ্ছে যতটুকু চাল দেবেন তার ডাবল মাংস দিতে হয়। তো আমি যেহেতু ফ্যামিলিতে খাবো, আমার ফ্যামিলি মেম্বার কম, আমার অত মাংসের দরকার নাই। আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি। আমি এটা দিয়ে রান্না করব। এটার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি পরিমাণ মতো পেঁয়াজ নেব। দেখুন পেঁয়াজটা হচ্ছে আপনার, যেহেতু এটা এখানে পোলায় চাল পড়বে, বিরিয়ানি হবে চাল দিয়ে, তো আমি পেঁয়াজটা খুব বেশি দেব না। আমি এখানে 1/2 কাপের মতন পেঁয়াজ দেব। জাস্ট 1/2 কাপের মতন পেঁয়াজ ছড়িয়ে দিলাম। হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গরম মশলা দেব। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচ, অবশ্যই ছোট চামচ, যে চামচগুলো মশলাদানির সঙ্গে থাকে। দেব জিরা, সেটাও দেব 2 চামচ, অবশ্যই ছোট চামচের। দেব গরম মশলা, গোটা গরম মশলা। দেখুন আমি গোটা গরম মশলা নিয়েছি এখানে। তেজপাতা নিয়েছি ছোট ছোট 3টে। আমার তেজপাতার কালারটা দেখে ভাবতে পারেন এরকম কালার কেন। এটা একটা বড় ভাই তার গাছের তেজপাতা গিফট করেছিল বা দিয়েছিল, সেই তেজপাতা। দারচিনি, 4টে এলাচ। এলাচের মাথাগুলো ফাটিয়ে নেব, দেখতে পাচ্ছেন। দিয়ে দেব জায়ফল, জয়ত্রী বাটা। আমি বেটে ফ্রিজে স্টোর করে রাখি, সেখান থেকে সারা বছর প্রয়োজন মতো ব্যবহার করি। জায়ফল জয়ত্রী খুব বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু খুব তীব্র গন্ধ হয় বা গ্রান হয়, যে কারণে আপনি জাস্ট 4 চামচের আদার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি আজকে মেজার 4 চামচই নিয়েছি, চামচের 1 চামচ। এই হচ্ছে, যেহেতু বিরিয়ানি হবে জিনিসটা, 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচই যথেষ্ট। দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ঝাল আপনি যতটুকু খেতে চান ততটুকুই দেবেন। তো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। আমি কাঁচামরিচ দিয়েই ঝাল করব, এক্সট্রা আর কোনো মরিচ এখানে ব্যবহার করব না। কাঁচামরিচগুলো 2 টুকরো করে দিচ্ছি। দিয়ে দেব লবণ। লবণটা আমি পরিমাপ করব, আপাতত পরে আরও দেওয়া যাবে। 1/2 চামচ দিচ্ছি।
এটা 1 টাইম চামচের বড় চামচটা, দেখতেই পাচ্ছেন বড় চামচ, হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব তেল, রেগুলার সয়াবিন তেল, আমি 1/4 কাপ দিচ্ছি। যেহেতু এখানে প্রচুর চর্বি আছে মাংসটায়, চর্বি থেকে তেল গলে উঠবে, সেই চিন্তা মাথায় রেখে আপনাকে দিতে হবে। 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর দিতে হবে টক দই। এটা আমার ঘরে বানানো টক দই, এইমাত্র তুললাম, মানে তুলে আনলাম, কালকে রাতে বসিয়েছিলাম। তো দেখুন দিয়ে দিচ্ছি টক দই। আর কারো যদি দইয়ের রেসিপি প্রয়োজন হয় বা টক দই কীভাবে বানাতে হয় জানতে চান, সেই ক্ষেত্রে দেখুন কত সুন্দর মাশাআল্লাহ, আমি দিয়ে দিচ্ছি জাস্ট 2 চামচ টক দই। এটা ফ্রিজে রাখলে আরও জমে যাবে এবং আরও টাইট হয়ে যাবে। কারো যদি টক দইয়ের রেসিপি প্রয়োজন হয় বা দইয়ের রেসিপি প্রয়োজন হয়, অবশ্যই আমার চ্যানেলে দেখে নেবেন। আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে টক দইয়ের রেসিপি। মিষ্টি দইটা এখনও দেওয়া হয়নি, দেবো ইনশাল্লাহ। টক দইয়ের রেসিপি অলরেডি আপলোড করা আছে, তো দেখে নেবেন সেখান থেকে। খুব সহজভাবে কিভাবে দই বানানো যায় আমি দেখানোর চেষ্টা করেছি। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু হাড্ডি আছে, সাবধানে মাখাবেন, হাত কেটে যেতে পারে। তো আমি ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে নিলাম, আমার মাখানো শেষ। এবার চলে যাব চুলায়। দেখাই যাচ্ছে আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটাকে রেখে দিয়েছি। আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমি রেখে দিয়েছি মাংস থেকে কতটা পানি ওঠে দেখার জন্য। কারণ মাংস থেকে পানি ছাড়বে, দেখুন অলরেডি পানি ছাড়তে শুরু করেছে। আমি এটাকে ঢাকা দিয়ে আর 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, তারপর প্রেসার কুকারে ঢেলে নেব। দেখুন মাংসগুলো কিন্তু অলরেডি ছোট হয়ে যাচ্ছে এবং কিছুটা কালার চেঞ্জ হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মাংসগুলোকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, প্রায় 1 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। কেউ যদি চান প্রেসার কুকারে রান্না করবেন না, তাহলে এরকম হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে রেখেই ঢাকা দিয়ে একদম নিভু আছে একটু বেশি, একদম লো আছে দিয়ে রাখবেন এবং প্রয়োজনে পানি দেবেন, পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। বিরিয়ানি রান্নার জন্য বা তেহারি রান্নার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মাংসটা 90% সিদ্ধ হতে হবে, আর 10% সিদ্ধ হবে পোলাওয়ের চাল দেওয়ার পর। তো যাই হোক, আমি এটাকে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব। 16টা পুশ দেবো আমি এটাতে, 16টা পুশ দিয়ে ঠান্ডা করে নেব প্রেসার কুকারটাকে। আমি প্রেসার কুকারটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, যতটুকু ঠান্ডা করলে ঢাকনাটা খুলবে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে। এখন আমি চেক করব যে আমার কতটুকু গলেছে। হ্যাঁ, এটার আপনার 90% গলতে হবে। হ্যাঁ, আল্লাহর রহমতে আমার গলে গেছে, 90% গলে গেছে। এখন শক্ত আছে বাট 90% গলে গেছে। আমি অনায়াসে, হ্যাঁ দেখেন খুব জোরে চাপ দিলে মাংসটা ভেঙে যাচ্ছে, কিন্তু এমনিতে ভাঙছে না। এখন এখানে একটা কথা বলে রাখি, অনেকের তেহারিতে বা বিরিয়ানিতে দেখবেন প্রচুর তেল হয়, তেলের কারণে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে জমে যেতে থাকে মাংসটা, ঠিক আছে, এটা চর্বির কারণে হয়। এটার সমাধান কিভাবে করবে, দেখুন অনেক চর্বি বেরিয়েছে, এই লিকুইড চর্বি বা গলে যাওয়া চর্বিগুলো আমি তুলে ফেলে দেবো। এদের চর্বি আমি এভাবে যতটুকু সম্ভব ঝোল থেকে চর্বিগুলো আলাদা করে করে ফেলে দেব, ঠিক আছে। এভাবে চর্বি ফেলে দিয়ে আমি মাংসটাকে রান্নার জন্য রেডি করে নেব। দিয়ে দিলাম হাঁড়ি চুলায়, জালটা মিডিয়াম টু লো থাকবে। আর বিরিয়ানি বা তেহারি রান্নার জন্য হাঁড়িটা অবশ্যই একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, কারণ বড় হাঁড়িতে নাড়াচাড়া করে রান্না করতে সুবিধে হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘি। দেখুন আমি 1/4 কাপ একটা কাপ নিয়েছি, দেখুন মেজারমেন্ট কাপের 1/4 কাপ। হ্যাঁ, এই 1/4 কাপের অর্ধেকটা দিয়েছি ঘি, অর্ধেকটা দিব রেগুলার তেল।
একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি অলরেডি মাংসতে তেল দিয়েছি এবং মাংস থেকে চর্বিও বেরিয়েছে। আমি চর্বি যদিও ফেলে দিয়েছি যতটুকু পেরেছি, কিন্তু পুরোটাও ফেলা সম্ভব না। দিয়ে দেব 1/3 কাপ পেঁয়াজ। যেহেতু আমি পেঁয়াজও আমি অলরেডি মাংসে দিয়েছি, তো পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু লাল করব, হালকা ব্রাউন করে নেব। পেঁয়াজগুলোকে ভেজে ভেজে হালকা ব্রাউন করব, খুব বেশি লাল করব না, কারণ খুব লাল করলে বা ব্রাউন করলে কিন্তু বা বাদামি করলে কিন্তু পেঁয়াজগুলো ফুটে থাকবে বিরিয়ানিতে। যেহেতু বিরিয়ানি হালকা কালার হয়, তো আমি সেই অনুযায়ী হালকা একটা ব্রাউন কালার নিয়ে আসবো পেঁয়াজের। আমার পেঁয়াজ অলরেডি হালকা ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু এর চেয়ে বেশি ব্রাউন আর করবো না। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণ দেখুন আমি আমার হাতের 1 মুঠো দিয়েছি। আমি এভাবেই মেজারমেন্টটা করি। আমার 1 কেজি চালের জন্য আমার হাতের 1 মুঠো লবণ লাগে, আর সঙ্গে আরেক মুঠো চাল ভাগের 1 ভাগ। দিয়ে দেব আদা রসুন পেস্ট বা আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচের মতো দিলাম, 4 চামচের 1.5 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব তেজপাতা। আমি একটা তেজপাতা বড় ছিঁড়ে দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ড। যখন দেখবেন যে আদা রসুন বাটাগুলো নিচে লেগে আসছে, এই দেখুন লেগে আসছে, লেগে যাচ্ছে, এটার ভিতরে কোনো পানি নাই, লেগে যাচ্ছে, সেই পর্যায়ে দিয়ে দেব সামান্য 1/4 কাপ পানি, শুধুমাত্র কষাবার জন্য। আমি এটাতে আর কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি যা দেওয়ার সব মশলাই মোটামুটি আমার চালে গরুর মাংসে দিয়ে দিয়েছি। আমি আর কোনো মশলা অ্যাড করব না, দেব গোটা মশলা শুধু। এর মধ্যে আছে 3টে এলাচ, একটা দারচিনি ছোট। আমি এলাচের মাথাগুলো ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব তেল ভেসে ওঠা অবধি। উপরে তেল ভেসে ওঠার পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি সুন্দর মতো কষিয়ে নিয়েছি, দেখুন কষাতে কষাতে এটা তেলের উপর চলে এসছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। আমি 3টে আলু, মিডিয়াম সাইজের 3টে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, মোটামুটি ছোট পিস করে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো করে নেবেন। হ্যাঁ, যদি এর চেয়ে বড় রাখতে চান বা আলুগুলো একটু বড় বড় দিতে চান, সেক্ষেত্রে আলুগুলো একটু 50% গলিয়ে নেবেন, বা 50% যদি প্রেশার কুকারে করেন তো 4টে পুশ দিয়ে নেবেন। আর যদি নর্মালভাবে করেন তাহলে সিদ্ধ করে 50% গলিয়ে নেবেন এবং পরে ঘিতে ভেজে নেবেন। যেহেতু আমি ডাইরেক্ট দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, সেহেতু আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু ভেজে নেব আলুগুলোকে, আমি ঘিয়ের সঙ্গে একটু ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে জাস্ট আলুর গায়ে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব চাল। আমি 1.25 কেজি চাল মেপে নিয়েছি, মেপে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন একদম পানি ঝরা চালগুলো। আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে
নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে চাল নাড়ার সময় যেন চাল ভেঙে না যায়, ভেঙে গুঁড়া হয়ে না যায়। এগুলো কিন্তু ভিজে ফুলে আছে, খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে চালগুলো। তো আমি একটু অপেক্ষা করে আবার একটু নেড়ে দেবো। এবার দিয়ে দেবো সেই রান্না করে রাখা মাংসগুলো। আমি মাংসগুলো থেকে যতদূর সম্ভব চর্বি ফেলে দিয়েছি। এবার চামচে করে মাংসগুলো এটাতে দিয়ে দেবো। আমার এই ফাঁকে একটু পানি দিয়ে নিই, ঠিক আছে? হাফ কাপের মতো পানি দিয়ে নিলাম, কারণ নয়তো আমার চালগুলো নিচে লেগে যেতে পারে। আমি জাস্ট পানিটা দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি, যাতে আমার চালগুলো লেগে না যায়। দিয়ে দিচ্ছি মাংসগুলো তুলে তুলে সব দিয়ে দেবো। মাংস মশলা সবটাই দিয়ে দেব, কিছু রাখবো না। এখন আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আমার ঝোলটা লক্ষ্য করুন। চর্বি আছে কিন্তু অনেক কম, ঠিক আছে? আমি কিন্তু চর্বিগুলো ফেলে ঝোলগুলোকে চামচ দিয়ে দিয়ে চর্বিগুলো ফেলে দিয়েছিলাম। দেখুন আমি সব ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে মাংসগুলোকে একটু মিশিয়ে নেব চালের সঙ্গে, যেন মশলাগুলো সবগুলো চালের সঙ্গে একটু মাখো মাখো হয় বা মিশে যায়। মশলাটা সে একটু মেখে নিলাম। এবার আমি যেহেতু 1.5 কেজি চাল দিয়েছি, ঝোল ছিল কিছুটা, তো আমি 1.5 কেজি পানি দিয়ে দেব। হাফ লিটার জগ এটাতে আমি 1 দিয়ে দিলাম 1 মগ। দেখুন এখানে আছে আরেক মগ, মানে 1 হবে বা 1 লিটার হবে। সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে লাগলে পরে আবার দেব, সমস্যা নাই। পানি বেশি দিলে কিন্তু একদম কি বলে খিচুড়ি হয়ে গেলে বা গুলস্তি হয়ে গেলে খেতে পারবেন না, ভালো লাগবে না। চালটা পোলাও রান্না করেন বা তেহারি রান্না করেন, যাই রান্না করেন, চালটা ঝরঝরা হলে খেতে অন্যরকম ভালো লাগে, ঠিক আছে? তো এখন আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক ওঠা অবধি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যতক্ষণ বলক না ওঠে আমি এই জন্য অপেক্ষা করব বলক ওঠার জন্য। আমি ঢাকা দিয়ে দিয়ে বলক তুলে নিয়েছি, এবং অবশ্যই একটু পর নেড়ে দেবেন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, না করলে হবে না। নেড়ে দেবেন, নেড়ে একটু পর এভাবে উল্টে পাল্টে নেড়ে দেবেন, যাতে তলিতে লেগে না যায়। পোলায় কিন্তু তলিতে অনেক সময় লেগে যায়, পুড়ে যায়, সেজন্য তলিটা ভালো করে ছাড়িয়ে দেবেন তলি থেকে। এটা আরেকটু বলক উঠবে, একদম চারদিকে থেকে যখন বলক উঠবে তখন আমি এটা দমে বসাবো। দেখুন পুরোপুরি বলক উঠে গেছে। আর এই কাজটা কিন্তু আমি ফুল জাল দিয়ে বা জালটা পুরো বাড়িয়ে তারপর করেছি। এবার আমার চালটা বলক উঠে গেছে, তো আমি চারদিকে চাপিয়ে এটাকে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব। বিসমিল্লাহ, ঢাকনা দিয়ে দিলাম, দমে বসিয়ে দিচ্ছি। আমি একটা ভারী কিছু দিতে হবে, আমি পাথরটা দিচ্ছি। পাথরটা আসলে 12 থেকে 13 বছর আগে আমার হাজব্যান্ড আর আমি জাফলং ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে কিউরিসিটি বশত আমার হাজব্যান্ড এটা নিয়ে আসে। তো এটা 1.5 থেকে 2 কেজি, না 2.5 থেকে 3 কেজি ওজন হবে এই পাথরটা। তো এটা দিয়ে আমি আসলে পোলাও, ভুনা খিচুড়ি এগুলো দম দেওয়ার কাজে ব্যবহার করি। জালটা একদম লো করে দেব, নিভু থেকে একটু বাড়তি, মানে জাস্ট 1/2 ইঞ্চি জাল করে দেবো চুলার জালটা। এভাবে অপেক্ষা করব 10 মিনিট। তবে এই ফাঁকে বলে রাখি, পাথরটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আপনারা যেটা মানে কোনো পাথর বা পুতা এই টাইপের কিছু দিয়ে যদি চাপা দেন সেক্ষেত্রে অবশ্যই একটু ধুয়ে নেবেন, তাতে করে। কারণ অনেক সময় হয় কি, এটা খুলে উল্টাতে গেলে ওইটা খুলে অনেক সময় ভেতরে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার পোলাও বা ভুনা খিচুড়ি যাই রান্না করেন সেফ থাকবে। তো চলে আসবো 10 মিনিট পর।
অলরেডি গ্রান বেরোতে শুরু করেছে। বিসমিল্লাহ। 10 মিনিট হয়ে গেছে। দেখুন পানিগুলো অনেকটা শুকিয়ে নিয়ে চালগুলো ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি দেখুন তলিতে কিন্তু লেগে গেছে, এটা লাগবেই, এটা আসলে এটার কোনো সলিউশন নাই, এটা লাগবেই। তারপরে যতটুকু সম্ভব আমি ঘুরিয়ে ঘুরিয়ে উঠিয়ে দেবো, তলি থেকে উঠিয়ে দেব, ঠিক আছে? তলি থেকে উঠিয়ে দেব, আমি তলি থেকে উঠিয়ে দিচ্ছি। দেখুন তলি থেকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা থেকে তলি থেকে উঠিয়ে দিয়েছি। দেখুন এই জিনিসটা খেয়াল করার মতন একটা বিষয়, সব জায়গা থেকে তলি থেকে উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার আমি এগুলোকে দম বসাবো। আবার এবার আমি পোলাওগুলোকে ভালো মতো চেপে দেবো, চারদিক থেকে চেপে 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 মাঝখানটা রাউন্ড বা গোল করে ফেলবো। দেখুন সব কিছু দম দেওয়ার সিস্টেম আসলে একই রকম হয়। দম জিনিসটা হচ্ছে এবার মানে পোলাও হোক, সাদা পোলাও হোক, বিরিয়ানি হোক, তেহারি হোক, অথবা ভুনা খিচুড়ি, যখন দম দেবে এভাবেই দমে দিতে হবে, দমে বসাতে হবে। চেপে দিচ্ছি, দেখুন চেপে চেপে আমি সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আমার কিন্তু পোলাও দেখাই যাচ্ছে অলমোস্ট আপনার 50%ই গলে গেছে। তারপরও আমি আলুটা একটু চেক করি আমার আলুটা কতটুকু কী হয়েছে। যদি আমি 10 মিনিট হয়েছে, দেখুন আমার আলুটা মেন হচ্ছে এখন আলু, যেহেতু আলু আমি একদমই দেখেন আলুও 50% গলে গেছে, আলু কিন্তু টুকরা হয়ে গেছে, মানে 50% গলে গেছে। তারপর আমি 10 মিনিটের জন্য এটা ছেড়ে দেব। এর পর্যায়ে আমি লবণটা একটু দেখে নিচ্ছি। বিসমিল্লাহ। লবণটা পুরো পারফেক্ট হয়েছে, আমার আর লবণ টবণ কিছু অ্যাড করতে হবে না। আচ্ছা মাংসটা একটু চেক করে নিই। দেখুন মাংস কিন্তু আমার সুন্দর মতো গলে গেছে, কেটে আসছে, মাংসও গলে গেছে, পোলাও গলে গেছে। শুধুমাত্র আমার জাস্ট আমি আর 10 মিনিট পর এটাকে উল্টে দেব। পোলাও হয়ে গেছে অলরেডি, 10 মিনিট পর উল্টে দেব। আমি জাস্ট আরেকটা কথা বলে দিই, যেহেতু আমি পানি শুকিয়ে গেছে, আমি জাস্ট হাতে একটু নিয়ে দেখুন 2বার নিয়ে একটু একটু 3বার একটু একটু করে পানি দিয়ে দিলাম। বেশি পানি দিতে যাবে না, তাতে করে কিন্তু পোলাওটা জাউ হয়ে যাবে, ঝরঝরে হবে না। বিসমিল্লাহ। আমি আবার দম বসিয়ে দিচ্ছি। এভাবে আমি অপেক্ষা করব আরও 10 মিনিট। চলে এলাম আরও 10 মিনিট পর। আশা করি আমার পোলাও পারফেক্টলি হয়ে গেছে, পোলাও না সরি তেহারি বা বিরিয়ানি দেখাই যাচ্ছে মাশাআল্লাহ একদম পারফেক্টলি গলে গেছে, হয়ে গেছে রান্না। আমি এবার উল্টে দেব, দেখুন উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, সাইড থেকে তুলে মাঝখানে নিয়ে আসবো। আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যেটা লক্ষণীয় বিষয় বা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখুন পোলাওটা কত ঝরঝরে। পোলাও কিন্তু একটু লেগে যায়নি, একটার গায়ে একটা লেগে নেই, একদম ঝরঝরে পোলাও এবং পোলাওগুলো খুব পারফেক্টলি গলে গেছে। দেখুন চাপ দিলে টুকরা হয়ে যাচ্ছে, ফ্যানিশ হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস, পোলায় কিন্তু কোনো বাড়তি তেল নেই, আশা করি দেখতে পাচ্ছেন কোনো চপচপে বা বাড়তি তেল বা চর্বি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, একদম ঠিকঠাক ঝরঝরে পোলাও বা ঝরঝরে তেহারি, সরি পোলাও না এটা তেহারি, মাংস দিয়ে তেহারিও না বিরিয়ানি মেবি, এটা কী বলে আমি আসলে জানি না। এই তেহারি আর বিরিয়ানির পার্থক্যটা আসলে আমার জানা নাই, আমি তো বাসায় তেহারি বলি এটাকে। অলমোস্ট রান্না শেষ। এবার এ পর্যায়ে আমি ধুয়ে রেখেছি কাঁচামরিচগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, আমার রান্না শেষ। বিসমিল্লাহ। দেখুন কাঁচামরিচগুলো শুধু একটা সুন্দর গ্রানের জন্য, ফ্লেভারের জন্য, যতটুকু ঝাল দেওয়ার আমি কিন্তু মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার শুধু আমি এটাকে ঢেকে দেব, ঢেকে রেখে দেব। আমার রান্না আলহামদুলিল্লাহ শেষ, চুলা বন্ধ করে দিলাম, এভাবেই থাকবে আরও 5 থেকে 7 মিনিট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো টপিকস নিয়ে @রোমানাসুমি ব্লগে। আমার ব্লগটা বা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চেপে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা বাই বাই।